আজকের মতো দুঃখ নিয়ে আমরা ওয়াকআউট করছি। আসসালামু আলাইকুম। রাজনৈতিক সমঝোতা ভঙ্গের অভিযোগে ওয়াকআউট বিরোধী দলের। ছুটির দিনে রেকর্ড 25টি বিল পাস। আইন হতে যাচ্ছে সাইবার সুরক্ষা সংশোধন, সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অর্থ বিল। ভোজ্য তেলে কৃত্রিম সংকট তৈরি করে ভোক্তাকে জিম্মি। পুরনো কৌশলে দাম বাড়ানোর পায় তারা। চাহিদার তুলনায় সরবরাহ অর্ধেকেরও কম। আমদানিকারক ও ডিলারদের দোষারোপ। কমছেই না হামের প্রকোপ। 24 ঘন্টায় 4 শিশুর মৃত্যু। সুস্থ হওয়ার তুলনায় আক্রান্তের হার প্রায় দ্বিগুণ। একদিনে হাসপাতালে ভর্তি 1300-রও বেশি। ঢাকার বাইরে বাড়ছে রোগীর চাপ। 2 বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। নিয়োগ প্রক্রিয়া আসছে পরিবর্তন। দালালের দৌরাত্ম্য রুখতে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। অভিবাসন ব্যয় নিয়োগকর্তা। এবং লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যু অব্যাহত। আগ্রাসনে হুমকির মুখে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি। শনিবার ইসলামাবাদে শান্তি আলোচনা। প্রবাসী সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। বিরোধী দলের ওয়াকআউটের মধ্য দিয়ে শেষ হলো ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের 13তম দিন। শুক্রবার দ্বিতীয় সেশনের শেষ দিকে সরকারি দলের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ তোলেন তারা। এই পর্যন্ত 133 অধ্যাদেশের মধ্যে 91টি বিলের মধ্যে 117টি আইনি রূপ পেতে যাচ্ছে। 16টি অধ্যাদেশ উত্থাপন না করায় সরকারের বিরুদ্ধে ছল চাতুরির অভিযোগ এনে দাবি আদায়ে কঠোর হুঁশিয়ারি দেন বিরোধীরা। এখানেই দেখা হবে, তবে আজকের মতো দুঃখ নিয়ে আমরা ওয়াকআউট করছি। আসসালামু আলাইকুম। অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশের ভাগ্য নির্ধারণী দিনের দিনভর নজর ছিল সংসদ অধিবেশনের দিকে। শেষ পর্যন্ত নানা নাটকীয়তা, উত্তেজনা, পাল্টাপাল্টি বক্তব্যে সংসদের 13তম দিন শেষ হলো বিরোধী দলের ওয়াকআউটের মধ্য দিয়ে। এ নিয়ে 4 বার ওয়াকআউট করেছে বিরোধীরা। শুক্রবার সন্ধ্যা 7:35 অধিবেশন চলাকালে সরকারি দলের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ এনে সংসদ অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করে বের হয়ে যায় বিরোধী দল। এটা কিন্তু রাজনৈতিক সমঝোতা ভঙ্গ করা হলো, কনসেনসাস ভঙ্গ করা হলো। তাহলে এই বিশেষ কমিটি যেটা করা হয়েছিল সেই কমিটির কোনো প্রয়োজন ছিল না। আমরা জানি সরকারি দল চাইলে যে কোনো আইন, যে কোনো বিল তারা উপস্থাপন করতে পারে, সংসদে আনতে পারে, পাশ করতে পারে। তাদের সেই মেজরিটি রয়েছে। বিরোধী দলের হা নায়ের আসলে এখানে কোনো মূল্য নেই। কিন্তু আমরা এখানে কেন আছি? আমরা এখানে আছি যাতে আমাদের আপত্তি থাকলে জনস্বার্থের বিষয়ে আমরা কথা বলতে পারি। কোনো বিল নিয়ে বিরোধীদের আপত্তি থাকলে পরবর্তীতে আলোচনা করার আশ্বাস দেন আইনমন্ত্রী ও চিফ হুইপ। তবে সরকার দলের এই আশ্বাসে বিশ্বাস নেই বিরোধী দলের। বিলটা পাশ হয়ে গেছে, আপনার যদি এটা নিয়ে আরো কথা থাকে নিশ্চয়ই কথা বলার পথ উন্মুক্ত থাকবে এবং এই বিলটা আবার সংশোধনী আকারে আমরা নেক্সট সেশনেও আনতে পারি, এই সেশনের মধ্যেও আনতে পারি। ফ্যাসিজমের রুটগুলা যদি রেখে আমরা এখান থেকে বিদায় নেই, তাহলে আমরা আমাদের দায়িত্ব, বিবেক এবং জনগণের কাছে আমরা দায়বদ্ধ হয়ে যাব। আমরা স্পষ্ট জানতে চাচ্ছি এই সবগুলা বিল আসবে কিনা। এদিকে চিফ হুইপ বলেন গণভোটের বিরোধী নয় সরকার। পাল্টা জবাবে বিরোধী দলের নেতা বলেন সংস্কার পরিষদের শপথ না নিয়ে গণভোটের বিরোধিতা করেছে সরকার। জনগণের স্বার্থ রক্ষায় সব দাবি আদায় করার হুঁশিয়ারি দেন তিনি। আমরা গণভোট মানি না, এই যে তো আপনার মাননীয় নেতা আমাদের চেয়ারম্যান, পার্টি চেয়ারম্যান আবু সাইদের বাড়ি ভিজিট করবার তিনি বলেছেন আমরা গণভোটের পক্ষে ভোট দেবো। তাহলে এত ভোট আসলো কোথা থেকে? নিজেই ক্যাম্পিং করেছে। আমরা মানি না মানে কি? গণভোটের প্রতি সম্মান দেখানোর জন্যই তো সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেওয়ার কথা ছিল। ওনারা প্রথম দিনই তো সেটা লঙ্ঘন করেছেন। জনগণের অধিকারের পক্ষে লড়াই করতে গিয়ে আমরা কোনো জায়গায় চুল পরিমাণ কোনো ছাড় দেব না। অধিবেশনের শুরুর 30 দিনের মধ্যে অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশ পাশ করার কথা। অধ্যাদেশগুলো নিয়ে সরকার ও বিরোধী দলের সমন্বয়ে গঠিত সংসদের বিশেষ কমিটিতে পুলিশ কমিশন সহ 16টি অধ্যাদেশ উত্থাপন না করার সিদ্ধান্ত দেয় সরকার পক্ষ। তবে সরকারের ক্ষমতা কুক্ষিগত করার জনবিরোধী কৌশলের অভিযোগ এনে এর বিপক্ষে অবস্থান নেয় বিরোধী জোট। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ছুটির দিনে সংসদে পাশ হলো রেকর্ড 25টি বিল। জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন, সাইবার সুরক্ষা সংশোধন, সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অর্থ বিল সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়।
সাংবিধানিক বাধ্যবাধকতা আইনি রূপ পেল এগুলো। বিকেলে প্রধানমন্ত্রীর পক্ষে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ বিল উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল ছাড়াও গ্রামীণ ব্যাংক সংশোধন বিল, নারী ও শিশু নির্যাতন দমন সংশোধনের গুরুত্বপূর্ণ বিলগুলো কণ্ঠভোটে পাশ হয়। সকালের সেশনে আমানত সুরক্ষা বিল, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধন সহ 10টি বিল পাশ হয়। এদিকে 15 এপ্রিল বেলা 11টা পর্যন্ত মুলতবি করা হয়েছে সংসদ অধিবেশন। পরাজিত হয়েছিলেন, এই আইনের আরবিট্রারি অ্যাপ্লিকেশন হবে, নির্বাচিত প্রতিনিধিদেরকে সরিয়ে দিয়ে মতামত নেওয়া যেতে পারে। এই জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে বিএনপি। জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা এবং নিপীড়ন নির্যাতনের শিকার নেতাকর্মী এই মনোনয়নে অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। ছুটির দিনে রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের পদচারণায় মুখর। শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফর্ম বিক্রি, যা চলবে আগামী রোববার পর্যন্ত। বিএনপির শীর্ষ পর্যায় থেকে যাচাই বাছাইয়ের পর নির্বাচন কমিশনে পাঠানো হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা। দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন সংগ্রামের সক্রিয় ভূমিকা এবং সাংগঠনিক দক্ষতাকে পুঁজি করে বিএনপির জন্য কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সম্ভাব্য নারী প্রার্থীরা। প্রধানমন্ত্রী উনি যাদেরকে যোগ্য মনে করবেন তাদেরকেই নমিনেশন দিবেন। বিএনপিতে বিশাল স্পেস দেওয়া আছে দেশ সেবার জন্য, এজন্যই আজকে আমি এই ফর্মটা নিলাম। যারা নির্যাতনের শিকার হয়েছে 17 বছর দল সেই সব নারীদেরকে খুঁজে বের করে সংরক্ষিত নারী আসনের মূল্যায়ন করবেন। যারা রাজপথের সম্মুখভাগে ছিল, আন্দোলনে ছিল, সংগ্রামে ছিল, তাদেরকে যদি মূল্যায়ন করা হয় তাহলে সেটা সঠিকভাবে হবে। যেহেতু সরাসরি সংরক্ষিত আসন 36টা আছে, দল দিবে, সেখানে তো প্রত্যাশা থাকবেই। যেহেতু দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছে, আমি মনোনয়ন প্রত্যাশী, অবভিয়াসলি আমি নিজেকে যোগ্য মনে করি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী জানান, জুলাই আন্দোলনের সক্রিয় ভূমিকা এবং নিপীড়ন নির্যাতনের শিকার নেতাকর্মী মনোনয়নে অগ্রাধিকার পাবেন। বিগত 16 বছরের আন্দোলনের ভূমিকা, 17 বছরের আন্দোলনের ভূমিকা, আপনাদের দক্ষতা এবং পার্লামেন্টে কথা বলার যে যোগ্যতা এবং অন্যান্য যে যোগ্যতা থাকা দরকার, সবগুলো বিবেচনা করেই দলের নীতি নির্ধারণী ফোরাম বা বোর্ড, যেটাই বলি আমরা, তারা সিদ্ধান্ত নেবেন। তফসিল অনুযায়ী আগামী 12 মে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। জাতীয় সংসদের নারীদের জন্য 50টি সংরক্ষিত আসনে, বিএনপির জন্য 36টি এবং জামাত ইসলামী সহ তাদের জোটের জন্য 13টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য রাখা হয়েছে 1টি আসন। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া দেশের জনগণ ফ্যাসিবাদ থেকে মুক্তি পাবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শেরপুর ও বগুড়ার ভোটই প্রমাণ করেছে দেশে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য তার। গণভোটের রায় বাস্তবায়ন এবং শেরপুর ও বগুড়ার উপনির্বাচনের ফল বাতিল সহ পুনরায় গণভোটের দাবিতে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল। জুমার নামাজের পর দুপুরে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিলটি পল্টন মোড়, বিজয়নগর হয়ে কাকরাইলে গিয়ে শেষ হয়। মিছিল পূর্ব সমাবেশে জামায়াত নেতারা জানান, শেরপুর ও বগুড়ার উপনির্বাচনের মাধ্যমে আওয়ামী সংস্কৃতির পুনর্জন্ম হয়েছে। জুলাই অভ্যুত্থানের চেতনা অনুযায়ী রাষ্ট্র সংস্কার না হলে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য তাদের। জনগণ ক্ষমতায় দিল, এখন জনগণকে আপনারা ভুলে যাচ্ছেন। নির্বাচনের নামে তারা ভোট ডাকাতি করেছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বগুড়া 6 ও শেরপুর 3 আসনে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে বলেন, বৃহস্পতিবারের ভোট প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। গণভোটের রায় নিয়ে সরকার দ্বিচারিতা করছে বলেও অভিযোগ করেন তিনি। গতকালকের নির্বাচনে আবার প্রমাণ হয়েছে কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না। আমরা প্রধান নির্বাচন কমিশনারকে বলবো, আপনি এই 2টি আসনের নির্বাচনকে বাতিল ঘোষণা করুন। গণভোটের রায় মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন জামায়াত নেতারা। গণভোটের ফলাফল কার্যকর করা ছাড়া এই জাতির সামনে কোনো পথ খোলা নেই। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের 20 মাস পার হলেও গণহত্যা নির্যাতনের দায় নিয়ে কোনো অনুশোচনা নেই আওয়ামী লীগের। উল্টো নিজেদের পক্ষে সাফাই গেয়ে চলেছেন দলটির শীর্ষ থেকে তৃণমূল নেতাকর্মীরা। রাজনীতিবিদরা বলছেন, বিএনপির একক সিদ্ধান্ত নয়, বরং সব দলের সম্মতিতেই নিষিদ্ধের সিদ্ধান্ত হয়েছে সংসদে। ব্যক্তির অপরাধে দলকে দায়ী করাও ভবিষ্যৎ গণতন্ত্রের জন্য সুখকর হবে না, সেই কথাও স্মরণ করিয়ে দেন তারা।
আহমেদ সালেহিনের রিপোর্ট। চব্বিশের ম্যাসাকার, গণহত্যা, নির্যাতন, অজস্র মানুষের আর্তনাদ স্বাধীন বাংলায় যা দেখেনি কেউ আগে। 1400-এর বেশি মানুষকে হত্যা, 30,000-এর উপরে হতাহত আর হাজারো মায়ের বুক খালি হয়েছে শুধু একটি রাজনৈতিক দলের আক্রোশের কারণে। দল হিসেবে সেই আওয়ামী লীগের বিচার ও তাদের নিষিদ্ধের প্রশ্নে বারবার দাবি উঠেছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার 10 মাস পর আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের সকল কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়। একই সময়ে নির্বাচন কমিশনও স্থগিত করে আওয়ামী লীগের নিবন্ধন। সন্ত্রাস বিরোধী আইন এরই ধারাবাহিকতায় বিএনপি সরকারের প্রথম অধিবেশনে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ সংশোধনী আকারে সন্ত্রাস বিরোধী বিল 2026 জাতীয় সংসদে পাশ হয়। সর্বসম্মতভাবে পাশ হওয়া বিলটি নিয়ে রাজনীতিকরা কিভাবে দেখছেন এমন প্রশ্নে সবাই একমত। বলছেন জুলাই গণহত্যার দায়ে অভিযুক্তদের বিচার হতে হবে, তবে তা যেন রাজনৈতিক প্রতিহিংসা না হয়। এই বিচারটা কোনো প্রতিশোধের বিষয় না। অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, গণহত্যা এক ধরনের গণহত্যা হয়েছে, তার বিচার হওয়া দরকার। ন্যায় বিচারের ভিত্তিতে করতে হলে দ্য ক্রিমিনালস ইনভলভড ব্যক্তিগতভাবে তাদের ক্রাইমের পানিশমেন্ট হওয়া উচিত। এইখানে কোনো বাদ বিচারের ব্যাপার নেই। সরকার যে বিল পাশ করেছে তা স্বপ্রণোদিত হয়ে নয়, বরং অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ সংসদে সর্বসম্মতিতে পাশ হয়েছে বলেও মত দেন রাজনীতিকরা। আওয়ামী লীগের প্রশ্নে বিএনপি নিজেরা স্বতঃপ্রণোদিত হয়ে নতুন কোনো প্রস্তাব হাজির করেনি। যে অধ্যাদেশ ছিল বিএনপি সেটাকে তারা পার্লামেন্টে একটা আইনি তারা একটা কাঠামো দিয়েছে, এবং এটা না হলে বিএনপিকে এখনই বড় ধরনের প্রশ্নবিদ্ধ হতে হতো। সরকার কি করবে, পার্লামেন্ট থেকে কি করবে, আমার ধারণা জনগণ আওয়ামী লীগকে তার সামগ্রিক কার্যকলাপের ভিত্তিতে পরিচালনা করবে। জনগণের উপরে বিশ্বাস রাখতে হবে। গণহত্যার দায়ে আওয়ামী লীগের অনুশোচনা না হওয়ায় বিরূপ প্রতিক্রিয়া আছে রাজনৈতিক নেতাদের মধ্যে। তারা মনে করেন রাজনীতিতে ফিরতে হলে আওয়ামী লীগকে তাদের অবস্থান জনগণকে জানাতে হবে। তারা কিভাবে দায় নিচ্ছেন এত বড় হত্যাকাণ্ডের, হঠাৎ করে তারা আবার কাজকর্ম শুরু করবেন, বাংলাদেশে এরকম কোনো বাস্তবতা নাই। তারা কি বলতে চান দেশবাসীর কাছে, তারা কি ডেলিভার করতে চান, সে কথা আওয়ামী লীগকে স্পষ্ট করে তাদেরকে বলা দরকার। আপনার কিভাবে বলেন যে তারা বলবে না যে আমরা দুঃখিত, কিংবা কিভাবে বলেন যে তারা বলবে যে আমরা দুঃখিত? একটা দলকে সুযোগ দেওয়া উচিত, তার সমস্ত র্যাঙ্ক অ্যান্ড ফাইল একত্রিত হয়ে তারা বলুক যে আমরা আওয়ামী লীগের এই পদস্থলনকে সমর্থন করি এবং সেই অনুযায়ী আমরা পুনর্বাসিত হতে চাই। ব্যক্তি বা গোষ্ঠীর অপরাধের দায় দল নিষিদ্ধের সংস্কৃতি ভবিষ্যতে দেশের গণতন্ত্রের জন্য ভালো কিছু বয়ে আনবে না বলেও মন্তব্য করেন রাজনীতিবিদরা। দুই একটা ব্যতিক্রমের বাইরে সাধারণভাবে এদের নিষিদ্ধ করার তৎপরতা আখেরে এটা বুমেরাং হয়েছে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ভোজ্য তেলের তীব্র সংকট রাজধানীর বাজারে। চাহিদার তুলনায় সরবরাহ নেমেছে 1/5 পুরনো কৌশলে ভোজ্য তেলের দাম বাড়ানোর পায়তারা বলছেন বিক্রেতারা, আর এজন্য আমদানিকারক আর ডিলারদের দুশ্চিন্তা তারা। আর ক্যাব বলছে কারসাজিকারীদের শাস্তি, সয়াবিনের ন্যায্য মূল্য আর সরবরাহ নিশ্চিত করতে হবে সরকারকেই। সালটা 2022, মাসের নাম ফেব্রুয়ারি। দিনের পর দিন দেন দরবার করে ব্যবসায়ীদের চাপে ভোজ্য তেলের দাম বাড়াতে বাধ্য হয় সরকার। একই মাসে আবারও দাম বাড়ানোর প্রস্তাব আসে কোম্পানি থেকে। সরকার আমলে না নিলে বাজারে কমতে থাকে সরবরাহ। কোম্পানির উৎপাদন পর্যায়ে তদারকি আর দাম সহনীয় রাখতে সরকার ভ্যাট কমালেও উচ্চ মূল্যের চাপ থেকে রেহাই পায়নি ভোক্তা, যার প্রমাণ মেলে ভোজ্য তেল উৎপাদন ও সরবরাহ কমিয়ে দেওয়ার দায়ে ওই বছরই 11 মে 8 কোম্পানির বিরুদ্ধে প্রতিযোগিতা কমিশনের করা মামলায়। এরপর আর মুক্তি মেলেনি ভোজ্য তেলের বাজারে জিম্মি হয়ে পড়া ভোক্তার। সিন্ডিকেটও করে হেরা, তেল থাকতেও তেল নাই, তেল লুকাইতে। আমার দাদা বেতন তার বাড়ে নাই, দেখা গেছে তেলের দাম বাড়তি। এখন এই যে রোজার আগে নিচে 150 টাকা কেজি, এখন বেড়ে গেছে 200 টাকা কেজি। রাজধানীর কারওয়ান বাজারের বিক্রেতারা বলছেন এবার রোজার ঈদের পর থেকে সরবরাহ কমতে শুরু করে। বর্তমানে যে পরিমাণ সয়াবিন পাম তেলের চাহিদা তারা পাচ্ছেন তার 1/5 অর্ডার দিয়ে 5 কার্টন পাই, সর্বোচ্চ 1 কার্টন বা 2 কার্টন। প্রত্যেক দিন চাহিদা 40 কার্টন তেল, আমাদের দিচ্ছে 15 থেকে 20 কার্টন তেল। আমাদের থেকে দেওয়া গেছে যে 945 টাকা রাখে, সেই ক্ষেত্রে আমরা যে কাস্টমারকে ডিসকাউন্ট দিব
সেই প্রসেস আমাদের নাই। পূর্বের অভিজ্ঞতা অনুযায়ী এমন পরিস্থিতিকে আরেক দফা দাম বৃদ্ধির জন্য কোম্পানিগুলোর কৌশল পূর্বাভাস হিসেবে দেখছেন ক্রেতা বিক্রেতারা। 5 লিটার পাচ্ছি না, পর্যাপ্ত পরিমাণে পাচ্ছি না, সে কারণে এখন আমরা 2 লিটার নিতে হচ্ছে আমাদের। যদি এই দামটা বাড়ে আমাদের তো অনেক প্রভাব পড়বে। এ অবস্থায় ভোক্তার অধিকার নিয়ে কাজ করার সংগঠন ক্যাব বলছে, কয়েকটি কোম্পানি মিলে বছরের পর বছর ইচ্ছে করে বাড়িয়ে চলেছে দাম। সরকার যেন ব্যবসায়ীদের কথায় না চলে, সরকার তার আইন মতোই চলে এবং সরকার যেন ব্যবসায়ীদের পক্ষে অবশ্যই থাকবে, ব্যবসার পরিবেশটা রাখবে, কিন্তু ফেয়ার ব্যবসা যাতে হয় সেটা নিশ্চিত করবে। ঈদের পর থেকে এরই মধ্যে খোলা সয়াবিন ও পাম তেলের দাম বেড়েছে লিটারে 10 থেকে 20 টাকা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে ভোজ্য তেলের জন্য হাহাকার। প্রায় 2 মাস আগে শুরু হওয়া সরবরাহ সংকট চরম আকার ধারণ করেছে। খুচরা বাজারে চাহিদার 25% ভোজ্য তেলও মিলছে না। ব্যবসায়ীদের দাবি, পর্যাপ্ত আমদানির পরও কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর পায়তারা করছে কোম্পানিগুলো। চট্টগ্রাম নগরীর সবচেয়ে বড় খুচরা বাজার রিয়াজউদ্দিন বাজার। এখানে দোকানগুলোতে মিলছে নামমাত্র বোতলজাত ভোজ্য তেল। অধিকাংশ দোকানির অভিযোগ, কোম্পানি ও ডিলারদের কাছ থেকে চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না তারা। প্রতিদিন 20 থেকে 50 কার্টন ভোজ্য তেলের চাহিদা থাকে এক একটি দোকানে, সেখানে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র 5 থেকে 10 কার্টন। তেল তো বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে না, যেগুলো পাড়ার দোকানদার আছে ওদের কাছে নাই। সিন্ডিকেট একটু পাড়া, কিছু করার নাই তো, আমরা সাধারণ আমরা কি করব। ব্যবসায়ীদের দাবি, পর্যাপ্ত আমদানি থাকার পরও কোম্পানিগুলো দাম বাড়ানোর পায়তারা করতেই বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। কাস্টমার চাচ্ছে 2টা আমরা দিতেন, আমরা একটা করে দেই, বেশি চাইলে দেই না। যদি 50 কার্টন চাইতাম এখন দেয় হয়তো 10 কার্টন। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 3 মাসে দেশে সোয়াবিন ও পাম অয়েল মিলিয়ে প্রায় 7 লাখ টন ভোজ্য তেল আমদানি হয়েছে। এর মধ্যে অপরিশোধিত সোয়াবিন তেল 2,60,000 টন এবং পরিশোধিত পাম অয়েল আমদানি হয়েছে 4,45,000 টন। ফেদুসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। এখন জ্বালানি তেলের সংকটে হিমশিম পরিস্থিতি। ছুটির দিনেও রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে যানবাহনের লম্বা লাইনে ভোগান্তিতে চালকরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তেল মিলছে চাহিদার চেয়ে কম। বিপণনের স্বচ্ছতা আনতে ঢাকার 2টি পাম্পে চালু হয়েছে ফুয়েল পাস অ্যাপ। শুক্রবার সকালে ঢাকার বিভিন্ন প্রান্তে ফিলিং স্টেশনগুলোর চিত্র প্রায় একই রকম। ছুটির দিনেও দীর্ঘ লাইনে গ্রাহকের অপেক্ষা, মিলছে না চাহিদা মতো তেল। কেউ লাইনে দাঁড়িয়েছেন গতকাল মধ্যরাতে, কেউ বা ভোর 4টায়, কেউ বা আবার একাধিক পাম্প ঘুরে কয়েকবার তেল সংগ্রহের অভিযোগ তুলেছেন। 7-8 ঘন্টা হয়ে গেছে, আগাচ্ছে না। এখন তেল দিচ্ছে নাকি 2টা নজল থেকে তেল দিচ্ছে। তেল যদি সব নজলগুলো থেকে দিত তাহলে আমাদের ভোগান্তিটা আরও কম হতো। আজকে মর্নিংয়ে আসছি 5:58। প্রতিটা পাম্পে লিমিট দেওয়া হয়েছে 500 টাকা, হয়তো কোনো পাম্পে এখানে হয়তো সম্মত 1000 টাকা দিচ্ছে। যে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দেখছে, দেখার পর ওনাদের মধ্যে একটা প্যানিক ক্রিয়েট হচ্ছে যে আদৌ তেল আসবে কিনা। সবাই চাচ্ছে যে একটু স্টক করে রাখতে, কখন ফুয়েলের দাম আরও বেড়ে যেতে পারে। এরই মধ্যে সরবরাহ সংকটে বন্ধ রয়েছে রাজধানীর অধিকাংশ পাম্প। জ্বালানি বিপণনে স্বচ্ছতা আনতে ছোট পরিসরে চলছে ফুয়েল পাস অ্যাপসও। আপাতত রাজধানীর সোনার বাংলা ও ট্রাস্ট ফিলিং স্টেশনে অ্যাপটি চালু করা হয়েছে। স্মার্ট অ্যাপ, এই অ্যাপের মাধ্যমে ফুয়েল ডেলিভারি বা বিপণনের একটা ব্যবস্থা রেখেছেন এবং পাইলট প্রজেক্ট হিসেবে এই এলেনবাড়ি ফুয়েল পয়েন্ট এটাকে সিলেকশন করা হয়েছে। মোটরসাইকেল যারা গ্রাহক আছে তাদেরকেই এই অ্যাপের মাধ্যমে তেল নেওয়া উৎসাহিত করা হচ্ছে। বিপিসি সূত্র বলছে, আমদানি পাইপলাইনে থাকা তেলের চালান সময়মতো দেশে পৌঁছালে সংকট হবে না চলতি মাসে। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। ঢাকার বাইরেও দীর্ঘ অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি তেল। ফিলিং স্টেশনে জ্বালানি তেল সংকটে ভোগান্তিতে যানবাহন চালকেরা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে গ্রাহকেরা, এরপরও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি তেল। এতে ক্ষুব্ধ গ্রাহক। শুক্রবার সকালেও নরসিংদীর পাম্পগুলোতে ভিড় করেন যানবাহন চালকেরা, তবে তেল না পেয়ে অধিকাংশই ফিরে যান। তাদের অভিযোগ, পর্যাপ্ত জ্বালানির কথা সরকার বললেও মাঠ পর্যায়ে চিত্র ভিন্ন। 4 ঘন্টা এই সুলতানা ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থেকে 200 টাকার তেল নিলাম। সরকার তো বলতেছে যে তেল আছে, সরকারের উপর সব আমাদের ইয়া থাকবে যেন প্রক্রিয়াটা স্বাভাবিক করা হয়। তারা তো পর্যাপ্ত তেল আনতে পারতেছে না মনে হয়। পর্যাপ্ত যদি থাকতো তাহলে আমাদেরকে দিত, এত সিরিয়াল ধরে দাঁড়া থাকতে হতো না। শরীয়তপুরে 6টি ফিলিং স্টেশনের একটিতেও নেই জ্বালানি তেল, অথচ জেলায় প্রতিদিন জ্বালানি তেলের চাহিদা রয়েছে প্রায় 70,000 লিটার।
টাঙ্গাইলেও রোদ বৃষ্টি মাথায় নিয়ে তেলের অপেক্ষায় গ্রাহক। বিশৃঙ্খলা এড়াতে পাম্পে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আবার গাড়ি ভাড়া খরচ করে দেখা যাচ্ছে তেলের লাইন করে আবার সে তেল নিয়ে যাচ্ছে, কর্মঘণ্ট নষ্ট হচ্ছে এবং কি সে মানসিকভাবে অশান্তিতে আছে। কার্ড সিস্টেম করে দিলে নির্দিষ্ট একটা সময় দিলে আমরা ওই সময় গিয়ে তেলটা নিয়ে আসতে পারি। এছাড়া মুন্সিগঞ্জের 19টি পেট্রোল পাম্পে নির্ধারিত পরিমাণ ও দামে বিক্রি হলেও খোলা বাজারে বেশি দামে জ্বালানি তেল মিলছে বলে অভিযোগ গ্রাহকদের। তবে ভিন্ন চিত্র সিরাজগঞ্জে। ফুয়েল কার্ডের মাধ্যমে পেট্রোল ও অকটেন বিক্রি করায় ভোগান্তি কমেছে গ্রাহকদের। সেই সঙ্গে পেট্রোল পাম্পগুলোতেও যানবাহনের সংখ্যা কমেছে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। কমছেই না হামের প্রকোপ। প্রতিদিনই হাসপাতালগুলোতে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সুস্থ হওয়ার তুলনায় আক্রান্তের হার প্রায় দ্বিগুণ। হাম উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় সারা দেশে 4 শিশুর মৃত্যু হয়েছে, শনাক্ত আরও 168। হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই বলছেন চিকিৎসকরা। 103 ডিগ্রি জ্বর নিয়ে হাসপাতালের বিছানায় 2 বছরের শিশু মার্জিয়া। রাজধানীর আরও 2টি হাসপাতালের শয্যা সংকটে স্বজনরা তাকে ভর্তি করেছেন ডিএনসিসি হাসপাতালে। তবে স্বস্তির খবর, ধীরে ধীরে সেরে উঠছে শিশুটি। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। হাসপাতালগুলোতে ছাড় পাওয়া রোগীর বিপরীতে ভর্তি হচ্ছেন দ্বিগুণ রোগী। গত 24 ঘন্টায় শুধুমাত্র রাজধানীর ডিএনসিসি হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন 70 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 44 জন রোগী। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন 310 জন। রোগীর স্বজনরা জানান, সুস্থ হওয়ার পরও অনেক শিশুই ফের আক্রান্ত হচ্ছে হামে। ঢাকা মেডিকেলে গেছি, তারপর কলমিটলা গেছি, কোথাও বেড নাইগা, ভর্তি হতে পারে নাই। আজকে সকালে এখানে এসে ভর্তি হয়েছি। চিকিৎসা চলতেছে, স্যালাইন লাগাইছে, কিন্তু মুখের খাবার খাচ্ছে না। এখানে ভর্তি হওয়ার পরের দিন অনেক বেশি রেশ হয়ে গেছে শরীরে। চিকিৎসকরা বলছেন, হাম নিয়ে অভিভাবকদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। হামের লক্ষণ দেখা দিলে শিশুদের দ্রুত হাসপাতালে নিতে হবে। অনেকটা করোনাকালীন সময়ের মতো ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা এবং ভিড় এড়িয়ে চলা, এই ব্যাপারগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে কিন্তু এই আক্রান্তের হারটা অনেক কমে আসবে। দেশে হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছে প্রায় 150 শিশু। হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ছাড়িয়েছে 12,000। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। এদিকে জেলায় জেলায় হাসপাতালে বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। শয্যা সংকটে এক বেডে 3 থেকে 4 শিশুর চিকিৎসা চলছে। স্বাস্থ্যবিধি মেনে চলায় জোর চিকিৎসকদের। হাম উপসর্গ ও ভাইরাসের নাকাল সারা দেশ। জ্বর, সর্দি, কাশি, লাল র্যাশ ও চোখ দিয়ে পানি ঝরার লক্ষণ নিয়ে হাসপাতালে রোগী। টাঙ্গাইলে গত 24 ঘন্টায় নতুন করে 10 জন রোগী হাম উপসর্গ নিয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছে। মোট ভর্তি রোগীর সংখ্যা 14। গত এক সপ্তাহে এই হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 30 জন। স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছে অনেক রোগী। গত এক সপ্তাহে হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত 2 শিশুর মৃত্যু হয়েছে। মাথা বা মুখে প্রচুর পরিমাণ উঠছে। এখানে আসার পর ওষুধপাতি দেওয়ার পরে হালকা একটু কমছে। আসার পরে যে নার্স যারা ছিল ওনারাই সবকিছু করছে। এ পর্যন্ত বড় ডাক্তারের সাথে তো দেখা হয় নাই। রাজবাড়ীতে হাম উপসর্গ নিয়ে এখন পর্যন্ত 6 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 5 শিশু। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 25 জন। শিশু ওয়ার্ডে অন্য রোগীদের সঙ্গে চিকিৎসা দেয়া হচ্ছে হাম রোগীদের। আলাদা আইসোলেশন ওয়ার্ড না থাকায় উদ্বিগ্ন অভিভাবকরা। হামের বাচ্চারাও যে পাশে, তার পাশে আমরা আছি। আমরা তো আতঙ্কিত। হামের বাচ্চাদের জন্য আলাদা কোনো রুম নাই। কিশোরগঞ্জে 24 ঘন্টায় জেলার 13টি উপজেলায় হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে গেছে 25 জন রোগী। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে 40 জন রোগী। 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 7 জন। আমাদের হাম হয়েছে আজ 4-5 দিন যাবত আমরা এখানে ভর্তি। বাচ্চার হাম হয়েছে, নিয়ে আসছি হসপিটালে, টিকা দেওয়া হচ্ছে না। হাম উপসর্গ নিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেলে গত 24 ঘন্টায় আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো 14। নতুন করে ভর্তি হয়েছেন 31 জন হাম রোগী। মোট ভর্তি রোগীর সংখ্যা 92। গত 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 27 জন। চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত এখান থেকে চিকিৎসা নিয়েছেন মোট 341 জন।
নীলফামারীতে হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী জানান, আগামী 12 তারিখ থেকে দেশের 5টি সিটি কর্পোরেশন এবং পর্যায়ক্রমে সারা দেশেই হামের টিকা দেয়া হবে। রিমু সিদ্দিক, সময় সংবাদ। স্থানীয় নির্বাচনের আগে নতুন করে ভোটার তালিকা তৈরির আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী টাওয়ারে বিনামূল্যে ফ্রিল্যান্সিং কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি আরও বলেন, গত 17 বছরে সরকার যা করতে পারেনি বিএনপি তা 2 মাসেই করে দেখাচ্ছে। বিরোধী দলের প্রতি গণতন্ত্রকে ব্যাহত না করার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে ক্লিন ক্যাম্পাস গ্রিন ক্যাম্পাস কর্মসূচিতে অংশ নেন উপাচার্য ডক্টর ABM ওবায়দুল ইসলাম। এ সময় তিনি পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। তারেক রহমান প্রতিটা বিষয়েই চেষ্টা করছেন যে জনগণকে কিভাবে স্বস্তি দেওয়া যায়, কিন্তু আমরা পাশাপাশি দেখছি মাত্র 2 মাসও হয়নি সরকারের বিভিন্নভাবে সরকারকে অপদস্থ করার জন্য আজকে যারা বিরোধী দল আছে তারা চেষ্টা করছে। ঢাকার যে ভোটার তালিকা সেটার মধ্যে অনেক কিছু ভুল ত্রুটি আছে, সেগুলোকে সংশোধন করতে হবে। যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে সরে দাঁড়িয়েছেন সাংবাদিক আকবর হোসেন। শুক্রবার রাতে ফেসবুক স্ট্যাটাসে পদত্যাগ করার কথা জানান তিনি। ব্যক্তিগত পারিবারিক কারণে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন আকবর। এর সঙ্গে অন্য কোনো কিছুর সম্পর্ক নেই বলে উল্লেখ করেন তিনি। 2024 সালের 24 নভেম্বর 2 বছর মেয়াদে বিবিসির ঢাকা ব্যুরোর সাংবাদিক আকবর হোসেনকে প্রেস মিনিস্টার পদে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। 2 বছর বন্ধ থাকার পর অবশেষে খুলছে মালয়েশিয়ার শ্রম বাজারের দুয়ার। তবে এবার আর আগের মতো নয়, নিয়োগ প্রক্রিয়ায় আসছে আমূল পরিবর্তন। দালালের দৌরাত্ম্য রুখতে এবার যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। অভিবাসন ব্যয়ের পুরো ভার থাকছে নিয়োগকর্তার উপর। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। যাদের শ্রমঘামে উন্নয়ন দৌড়ে এগিয়ে যাচ্ছে মালয়েশিয়া, সেসব বিদেশি শ্রমিকের 1/3 বাংলাদেশি। বৈধ ও অবৈধ মিলিয়ে দেশটিতে কর্মরত শ্রমিকের সংখ্যাটাও 20 লাখেরও বেশি। কিন্তু সিন্ডিকেট, মানব পাচার আর শ্রম শোষণের তিক্ত অভিজ্ঞতায় গেল 2 বছর বাংলাদেশিদের জন্য বন্ধ ছিল দেশটির শ্রমবাজার। অচলাবস্থা কাটিয়ে বৃহস্পতিবার পুত্রজায়ায় মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী আর রামানানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। ওই বৈঠকের পর সুখবর মিলল মালয়েশিয়ার শ্রমবাজার খোলার। কঠোর কিছু শর্তে সাজানো হয়েছে এবারের নিয়োগ প্রক্রিয়া। মধ্যস্বত্বভোগীদের দৈরাত্ম্য কমাতে পুরো প্রক্রিয়া এখন পরিচালিত হবে একটি অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সিস্টেমে। নতুন নিয়মে এখন থেকে অভিবাসন ও নিয়োগের সব খরচ বহন করবে নিয়োগকর্তা। আমরা যে আলাপ আলোচনা হয়েছে তাতে অনেকটাই আমরা ধরে নিতে পারি যে সকল সমস্যা আছে এটা ইনশাআল্লাহ আমাদের 2 দেশের কূটনৈতিক আলোচনার মধ্য দিয়ে ইনশাআল্লাহ খুব অতি সত্বরই এটা সমাধানের দিকে যাবে। শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে, বাংলাদেশি প্রতিটি প্রবাসী যেন অধিকার এখানে সুপ্রতিষ্ঠিত হয়, মানবাধিকার যেন নিশ্চিত হয়, সেগুলো আমরা অবশ্যই এখানে কার্যকর করতে চাই। 2 দেশের সরকারের নীতি নির্ধারকদের বৈঠককে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশে ভিটেমাটি বিক্রি করে বিদেশে এসে আর কোনো প্রতারণায় সর্বশান্ত হতে চান না আর কেউই। সর্বোচ্চ বেতন বা সর্বোচ্চ সুযোগ সুবিধা যেন তারা প্রদান করে, সবকিছু জেনে শুনে এবং সঠিকভাবে সঠিক তথ্য নিয়ে মালয়েশিয়া আসার অনুরোধ জানাচ্ছি। নতুন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি সিন্ডিকেট মুক্ত, স্বল্প সময় এবং অল্প খরচে যেন মালয়েশিয়ায় প্রত্যেকটা শ্রমিক এই নতুন এমইউর মাধ্যমে আসতে পারে। ধাপে ধাপে বাজার খোলার পরিকল্পনায় এর মধ্যে 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জানুয়ারির মধ্যে প্রায় 800 জন যাচাইকৃত কর্মীকে নির্মাণ খাতে পরীক্ষামূলকভাবে নিয়োগ দিয়েছে মালয়েশিয়া। ধারণা করা হচ্ছে আগামী 1 বছরে 30 থেকে 40 হাজার বাংলাদেশি কর্মীর কর্মসংস্থান হবে দেশটিতে। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। কোটিপতি হওয়া এখন কল্পনা নয়, বরং পরিকল্পিত। দৈনন্দিন কেনাকাটা, উদ্যোক্তা তৈরি থেকে বড় সম্পদ তৈরিতে গ্রাহকদের উৎসাহিত করে ব্যাংকগুলো এখন অভিনব সেবার মাধ্যমে তাদের পণ্য পরিকল্পনা করছে। এটি অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি নিশ্চিত করার পাশাপাশি ব্যাংকগুলোর দীর্ঘমেয়াদী ঋণ বিনিয়োগে সহায়তা করবে বলে মত ব্যাংক সংশ্লিষ্টদের। সেলিয়া সুলতানের রিপোর্ট।
একসময় কোটিপতি হওয়ার স্বপ্ন মনে হলেও এখন তা হাতের মুঠোয়। আমানতকারীদের সঞ্চয়কে দীর্ঘমেয়াদী ও আরও লাভবান করতে এখন ব্যাংকগুলো লাখপতি, কোটিপতি, মিলিয়নিয়ার হওয়ার মতো স্কিম বাজারে ছাড়ছে। দীর্ঘমেয়াদী আমানতে চড়া মুনাফা। এই যে যাদের ইনকাম লেভেল বেড়ে যাচ্ছে, সেই ইনকামটা ব্যয় হচ্ছে কোথায়? ফ্ল্যাট কিনছে, গাড়ি কিনছে। খাবারের দোকান থেকে শপিং, দৈনন্দিন বিল পরিশোধ থেকে বিনোদনে লেনদেনে সাশ্রয়ের অফারে আষ্ঠে পৃষ্ঠে বেঁধে রেখেছে ব্যাংক। টাকা হাতে না রেখে দেশে বিদেশে দূরত্ব জয় করা প্লাটিনাম, গোল্ড, সিলভার সুতোর 4.25 কোটি এটিএম কার্ড এখন সবার ওয়ালেটে। আন্তর্জাতিক ফিনটেক ও ক্রেডিট ফ্যাসিলিটি আরও দামি করে তুলেছে। মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস প্রতি মাসে টাকা জমা দেয়া, কোয়ার্টারলি টাকা জমা দেয়া, এগুলো কিন্তু ব্যাংকের মোটামুটি স্ট্যাবল ফান্ড হিসেবে আমরা ট্রিট করি, কোর ডিপোজিটের কাছাকাছি। সুতরাং ব্যাংকের এই লক্ষ্যটা থাকাটা স্বাভাবিক, কারণ তাদেরকে যেহেতু বাংলাদেশের লং টার্ম ফাইন্যান্সিং করতে হচ্ছে। গাড়ি বাড়ি আপনিও করতে পারবেন। ঋণ দেয়ায় ব্যক্তির মোবাইল ফোন কেনা থেকে এমন বড় সম্পদ সৃষ্টিতে উৎসাহিত করছে ব্যাংক। এছাড়া ঋণ ছাড়েও স্টার্টআপে বিনিয়োগ, উদ্যোক্তা তৈরি ও উচ্চশিক্ষায় ঋণ ছাড়ের মতো খাতও থাকছে ব্যাংকের পরিকল্পনায়। বছরে বিভিন্ন সময় বেড়াতে যাচ্ছে, ওই সকল জায়গায় প্রচুর মানুষের কর্মসংস্থান হচ্ছে। আজকে আমাদের প্রাইভেট বিমান সার্ভিস আছে। এই এন্টারপ্রেনারশিপ বিল্ড আপ হওয়ার পিছনে ব্যাংক যে উদ্যোক্তা সৃষ্টি করছে, সেই উদ্যোক্তাদের ভূমিকা আছে। অর্থাৎ সোসাইটি একটা পজিটিভ চেইন আছে এই আর্থসামাজিক চিত্র পরিবর্তন করার পেছনে। ব্যাংকে দাঁড়িয়ে থাকার কাউন্টার ফাঁকা। সময়কে এখন আরও দামি করে তুলেছে ডিজিটাল লেনদেন। হাঁটতে, চলতে, ফিরতে, প্রবাসে বা দেশে প্রান্তিকের মানুষকে যুক্ত করে ইনক্লুসিভ ইকোনমির সংজ্ঞায় এখন দেশে ডিজিটাল লেনদেন করেন 34% মানুষ, যেখানে 78% হয় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে। গত এক দশকে ব্যাংকিং পণ্য বা সেবায় এক ধরনের বৈপ্লবিক পরিবর্তন এসেছে। ব্যাংকগুলো ফিজিক্যাল শাখা কমিয়ে ফিনটেক সলিউশন এবং ডিজিটাল লেনদেনে নেমেছে। সবচেয়ে বেশি প্রতিযোগিতা হচ্ছে রিয়েল টাইম, দ্রুত এবং নিরাপদ লেনদেন নিশ্চিত করতে। বাংলাদেশ ব্যাংকও চাইছে আগামী 4 বছরে অন্তত 75% লেনদেন হবে ক্যাশলেস, যা ভবিষ্যতে শুধু টাকা ছাপাতে যে খরচ সেটিই কমাবে না, একই সঙ্গে দুর্নীতি প্রতিরোধ এবং লেনদেনের স্বচ্ছতাও নিশ্চিত করবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বান্দরবানের নাক্ষংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার হয়েছে অ্যান্টি পার্সোনেল মাইন ও সম্ভাব্য আইডি। জব্দ করা হয়েছে ক্ষতিকারক দাহ্য রাসায়নিক। বিজিবি বলছে সীমান্ত ব্যবহার করে কোনো অপরাধমূলক কার্যক্রম চালাতে দেওয়া হবে না। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় সীমান্তের সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি। তবে সীমান্ত এলাকায় আইইডি ও অ্যান্টি পার্সোনেল মাইন এবং দাহ্য রাসায়নিক চোরাচালানের প্রবণতা নতুন উদ্বেগ তৈরি করেছে। নাইকংছড়ি সীমান্ত সড়ক সংলগ্ন সৈন্য লাইনের কাছাকাছি বৃহস্পতিবার বিশেষ অভিযান চালায় বিজিবি। এ সময় সন্দেহভাজন কয়েকজন ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় 5টি অ্যান্টি পার্সোনেল মাইন, 5টি সম্ভাব্য আইইডি, একটি মেটাল ডিটেক্টর, সোলার প্যানেল সহ নানা সরঞ্জাম। শুক্রবার সংবাদ সম্মেলনে বিজিবি জানায়, জননিরাপত্তার স্বার্থে উদ্ধারকৃত বিস্ফোরক সমূহ বালুর বস্তা দিয়ে সুরক্ষিত করা হয়েছে। ড্রোন এবং অন্যান্য সামগ্রী আছে। আমরা এই এলাকায় সার্চ করার জন্য আমরা যৌথভাবে কাজ করতেছি। বিজিবি এবং অন্যান্য সংস্থা শীঘ্রই বের করতে পারবো। বের করলে আসলে এদের লক্ষ্য কি ছিল বা এদের উদ্দেশ্য কি ছিল। নাইকংছড়ি 22 সীমান্ত এলাকায়ও বিশেষ অভিযান চালায় 34 বিজিবি। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ দাহ্য রাসায়নিক পদার্থ। এদিকে উখিয়া বালুখালী সীমান্তের সৈন্যরেখায় মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবকের পা ক্ষতবিক্ষত হয়েছে। সীমান্তের নিরাপত্তা জোরদারের পাশাপাশি যে কোনো নাশকতা প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে জানিয়েছে বিজিবি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলা নববর্ষ 1433 বরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে নানা প্রস্তুতি। বৈশাখের প্রথম সকালকে বর্ণিল রূপ দিতে দিনরাত কাজ করছেন শিক্ষক শিক্ষার্থীরা। এবারে বৈশাখী শোভাযাত্রায় থাকবে মোরগ, পায়রা, হাতি সহ 5টি মোটিফ। বৈশাখ এলেই পটুয়া নাজিরের মনে আনন্দ খেলে যায়। বাংলা সংস্কৃতিকে বুকে লালন করেন বলেই বৈশাখ এলেই তার পটচিত্রগুলো সঙ্গে নিয়ে যুক্ত হন চারুকলার সঙ্গে।
এবারের শোভাযাত্রায় স্থান পাচ্ছে মোরগ, দোতারা, পায়রা, হাতি ও ঘোড়ার মোটিফ। বাঁশ এবং কাঠের সাহায্যে ধীরে ধীরে পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে 5টি প্রতীকী অবয়ব। সৃষ্টি এবং উৎসবের আনন্দ এক সুতোয় মিলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এই প্রাঙ্গণে। এত আয়োজন বাংলার নতুন বছর 1433 বরণে। বৈশাখের প্রথম সকালকে বর্ণিল রূপ দিতে দিনরাত এক করে কাজ করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এই নকশিকাঁথা হচ্ছে আমার জননী এবং জন্মভূমিকে আমি খুঁজে পাই। বিভিন্ন আর্টিস্টরা বাইরে থেকে আসছে, তারা ওয়াটারকালার করছে। অন্যদিকে জয়নুল গ্যালারির সামনে প্রতি বছরের মতো চলছে মাটির সরায় আলপনা আঁকা ও মুখোশ তৈরির কাজ। গাজীর পট বা এই যে লোকগাথা, এইগুলোর মোটিভটাকে আমি কাজে লাগিয়ে করার চেষ্টা করছি। নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান প্রতিপাদ্য নিয়ে এবার রাজধানীতে উদযাপিত হবে বৈশাখ বরণ উৎসব। বৈশাখকে কেন্দ্র করে আনন্দ উৎসবে মেতে উঠতে প্রহর গুনছে পুরো বাংলাদেশ। আর সেই আনন্দের পালে হাওয়া দিতে প্রস্তুত হচ্ছে বৈশাখী শোভাযাত্রার এই রঙিন আয়োজন। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার রাজধানী বৈরুতের হামরা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম মিস দীপালি। তিনি ফরিদপুর জেলার চর ভদ্রাসন উপজেলার চর সালেপুর গ্রামের বাসিন্দা। প্রাথমিক তথ্য অনুযায়ী একই হামলায় তার নিয়োগকারী সহ পরিবারের আরও 6 জন সদস্য প্রাণ হারিয়েছেন। স্থানীয় পুলিশ জানায় মরহুমার মরদেহ বৈরুতের রফিক হারিরি হাসপাতালে মর্গে রাখা আছে। মরদেহ দেশে ফিরিয়ে আনতে দূতাবাসের পক্ষ থেকে যোগাযোগ চলছে। রোববার শুরু হচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা দুর্নীতির মামলার বিচার কার্যক্রম। বৃহস্পতিবার আদালতের এক মুখপাত্র বিবৃতিতে জানিয়েছেন, ইরান যুদ্ধের জেরে জরুরি অবস্থা তুলে নেওয়া ও বিচার ব্যবস্থা আবারও সচল হওয়ায় এখন থেকে শুনানি যথারীতি চলবে। এতে আর উল্লেখ করা হয়, রোববার থেকে বুধবারের মধ্যে নেতানিয়াহুর দুর্নীতির মামলার শুনানি হতে পারে। প্রথম কোনো ক্ষমতাসীন ইসরায়েলি প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। 2019 সালে তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, বিশ্বাসভঙ্গ ও জালিয়াতির অভিযোগ আনা হয়, যদিও তা অস্বীকার করেন তিনি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কৃষ্ণাঙ্গ ব্যক্তির হামলায় বাংলাদেশি নীলুফার ইয়াসমিনের নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘটনার এক সপ্তাহ পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নৃশংস এই হামলার ভিডিও প্রকাশ করে এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন তিনি। বাইডেন প্রশাসনের শিথিল নীতির কারণেই অভিযুক্ত রলবার্ট যুক্তরাষ্ট্র প্রবেশের সুযোগ পেয়েছিল বলে অভিযোগ করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকের রিপোর্টে দেখব বিস্তারিত। গেল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট মায়ার্সে নীলুফার ইয়াসমিন নামে বাংলাদেশি এক নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেন হাইতির এক নাগরিক। এক সপ্তাহ পর নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে সেই ভিডিও প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প অভিযোগ করেন, সাময়িক সুরক্ষা দেওয়ার নামে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন হাইতির নাগরিকদের যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ করে দিয়েছিলেন। বলেন, সাময়িক সুরক্ষা কর্মসূচির অপব্যবহার করে ভিন্ন দেশের সন্ত্রাসীরা যুক্তরাষ্ট্রে ঢুকে পড়েছে। নিহত ইয়াসমিনের জন্য সবাইকে প্রার্থনার আহ্বান জানিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ডোনাল্ড ট্রাম্প। ঘটনার দ্রুত ও কঠোর বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি দেন তিনি। এদিকে ইয়াসমিন হত্যার নৃশংসতা ভুলতে পারছেন না প্রবাসীরা। হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। ইয়াসমিনের মৃত্যু সত্যি আমাদের এই কমিউনিটির জন্য অনেক বেদনাদায়ক। আমরা ফোবানার পক্ষ থেকে এই ধরনের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। এটার জন্য আমরা সবাই ভালো আইনি যাতে কোনো অ্যাকশন না হয় এটা দাবি করছি এবং আমরা চাই এটা ভালো একটা ন্যায় বিচার হোক। জো বাইডেনের শাসনামলে কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলার প্রায় 5.5 লাখ মানুষকে যুক্তরাষ্ট্রে থাকতে 2 বছরের অনুমতি দেয়া হয়। ট্রাম্প প্রশাসন তা বাতিল করে দিলেও আদালতের সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেয়া সম্ভব হচ্ছে না। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। অ্যামাজন মিউজিকের সফটওয়্যার ইঞ্জিনিয়ার সাকিব আলীর মরদেহ হস্তান্তর করা হয়েছে। তার এমন অকাল প্রয়াণে শোকের ছায়া নেমেছে প্রবাসে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রথম জানাজা শেষে নিজ বাড়ি আটলান্টায় নেওয়া হয় মরদেহ। স্থানীয় সময় শুক্রবার বা জুমা দ্বিতীয় জানাজাও দাফন সম্পন্ন হবে।
লস্করুল মামুনের রিপোর্ট। এটা সত্যি ভীষণ কষ্টের ব্যাপার, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পরীক্ষা করছেন। একমাত্র ছেলেকে হারিয়ে ভেঙে পড়েছেন ডাক্তার মোহাম্মদ আলী মানিক ও শাকিরা আলী বাচ্চি। প্রিয় সন্তানের স্মৃতিচারণ করতে গিয়ে বারবার মূর্ছা যান তারা। জানা যায় অঝোর ধারায় কাঁদেন বাবা, যা উপস্থিত সবার চোখ ভিজিয়ে দেয়। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ইসলামিক সেন্টার অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় বুধবার বাদ মাগরিব অনুষ্ঠিত হয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার সাকিব আলীর প্রথম জানাজা ও দোয়া অনুষ্ঠান। শেষ বিদায় জানাতে জড়ো হন প্রবাসী বাংলাদেশিরা, অংশ নেন তার সহকর্মীরাও। শোক ছড়িয়ে পড়ে কমিউনিটিতে। সাকিবের অকাল মৃত্যুতে আমরা অত্যন্ত শোকাহত, সারা আটলান্টাবাসী শোকাহত। সেই সাথে আমাদের এই শোকের বন্যাতে লস অ্যাঞ্জেলেসবাসীও একযোগ হয়েছেন। অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট, কজ অফ ডেথ ইজ ম্যাসিভ হার্ট অ্যাটাক। আপনারা দোয়া করবেন যেন এই সময়ে মানিক ভাই এবং বাচ্চা ভাই ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ যেন ওনাদের রহমত করে, আমরা সবাই দোয়া করি। 30 বছর বয়সী সফটওয়্যার ইঞ্জিনিয়ার সাকিব আলী অ্যামাজন মিউজিকে কর্মরত ছিলেন। কয়েক মাস আগে লস অ্যাঞ্জেলেসে নতুন কর্মস্থলে যোগ দেন তিনি। একা বসবাস করতেন নিজের অ্যাপার্টমেন্টে। কয়েকদিন চেষ্টা করেও যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন হয়ে পড়ে সাকিব আলীর পরিবার। পরে মা বাবা ও স্বজনরা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ছুটে যান, সহায়তা চান পুলিশের। চলতি সপ্তাহে সোমবার সকালে লস অ্যাঞ্জেলেসের বাসা থেকে তার মরদেহ উদ্ধার হয়। তদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হয় পরিবারের কাছে। শুক্রবার বাদ জুমা তার দ্বিতীয় জানাজা ও দাফন সম্পন্ন হবে নিজ বাড়ি জর্জিয়ার আটলান্টায়। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ঐতিহাসিক টাইমস স্কোয়ারে চতুর্থবারের মতো উদযাপিত হবে বাংলা নববর্ষ। শনিবার সাপ্তাহিক ছুটির দিনে টাইমস স্কোয়ারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও নিউ ইয়র্কের বাংলাদেশ অধ্যুষিত জ্যাকসন হাইটস ও রাজধানী আলবানিতে ক্যাপিটাল হিলে উদযাপিত হবে বাংলা বর্ষবরণ ও বৈশাখী উৎসব। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। বাংলা নববর্ষ শুরুর বাকি আর মাত্র কটা দিন। এবার চতুর্থবারের মতো বিশ্বখ্যাত টাইম স্কয়ারে উদযাপিত হবে পয়লা বৈশাখ। নিউ ইয়র্কের বাংলাদেশিরা প্রায় প্রতিদিনই সেই প্রস্তুতি নিয়ে এখন ব্যস্ত। শিল্পীদের রিহার্সাল চলছে সমান তালে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এবার 11 এপ্রিল শনি ও 12 এপ্রিল রবিবার টানা দুদিন হবে বৈশাখী উৎসব। প্রথম দিন টাইম স্কয়ারে দুপুর 12টায় শুরু হয়ে রাত 9টা পর্যন্ত এবং দ্বিতীয় দিনে বাংলাদেশিদের আড্ডাস্থল জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় বেলা 11টা থেকে চলবে রাত 10টা পর্যন্ত। এবারকার যে নববর্ষ হচ্ছে টাইম স্কোয়ারে, এই নববর্ষের মূল সুর হচ্ছে সম্প্রীতির নববর্ষ। বাংলাদেশে যে গণতান্ত্রিক যেই শাসন ব্যবস্থা শুরু হয়েছে সেটাকে মাথায় রেখে আমরা শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে যুদ্ধ চলছে, এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের সকল মানুষের সাথে সম্প্রীতি তৈরি করার জন্য আমরা এবার সম্প্রীতি নববর্ষ করব। এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের উদ্যোগে এবার 22 এপ্রিল নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী আলবানি ক্যাপিটাল হিলে স্টেট সিনেটেও উদযাপিত হবে বাংলা নববর্ষ। প্রতিটি অনুষ্ঠানে থাকবে নতুন প্রজন্মের অংশগ্রহণ। ভীষণ ভালো করছিল আমাদের আমেরিকার জন্ম সমস্ত বাচ্চাদের, ওদের এত সুন্দর পরিবেশনা, সারা বিশ্ব থেকে আমরা প্রচুর কল পেয়েছি। এবারেও আশা করছি ভীষণ ভালো অনুষ্ঠান হবে। আয়োজকরা জানান নিউ ইয়র্কে বাংলা বর্ষবরণের অনুষ্ঠানে পালিত হবে কথাসাহিত্যিক শামসুদ্দিন আবুল কালামের জন্ম শতবর্ষ। সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশের নকুল কুমার বিশ্বাস, কলকাতার ঋতুপর্ণা ব্যানার্জি। দলীয় সঙ্গীত পরিচালনা করবেন মহিতুষ তালুকদার তাপস। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। তামিম ইকবাল চাইলে আবারও বিসিবিতে ফিরবেন খালেদ মাহমুদ সুজন। অ্যাডহক কমিটির সভাপতিকে নিয়ে বেশ আশাবাদী সাবেক টাইগার অধিনায়ক, তবে কাঠগড়ায় তুলেছেন আমিনুল ইসলাম বুলবুলকে। টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে দায়ী করেছেন বিসিবির সাবেক সভাপতিকে। বুলবুলের তুলনায় তামিম সিদ্ধান্ত গ্রহণে বেশি পারদর্শী, বিশ্বাস সুজনের। 2013 থেকে টানা 3 মেয়াদে বিসিবি পরিচালকের দায়িত্ব সামলেছেন খালেদ মাহমুদ সুজন। নানান সময়ে নানান দায়িত্বে, তবে জুলাই বিপ্লবের পর
নাজমুল হাসান পাপনের বোর্ড ভেঙে গেলে বিসিবিতে ইতি ঘটে সুজন অধ্যায়েরও। এরপর ভিন্ন দুই সভাপতির নেতৃত্বে গঠন করা হয় ভিন্ন দুই বোর্ড। ফারুক আর বুলবুল দুজনই সাবেক ক্রিকেটার হলেও বোর্ডে উপেক্ষিত ছিলেন সুজন। পরিবর্তিত প্রেক্ষাপটে আবারও বিসিবির সঙ্গে দূরত্ব কমছে সাবেক টাইগার অধিনায়কের। অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবালের প্রশংসায় পঞ্চমুখ তিনি। এই প্রথম বোর্ড ছাড়ার পর কোনো প্রেসিডেন্ট ফোন করে আসলে যখন ডাকছে তখন তো এটা তো আই ক্যানট সে নো, ঠিক না? তো এই জন্যই যাওয়া বোর্ডে আসলে অনেক দিন পরে, প্রায় 21 মাস পরে মনে হয় বোর্ডে গেলাম। 3 মাসের জন্য আসছে। এখন বোর্ড কিন্তু অনেক ভাস্ট একটা জায়গা, এখানে অনেক কিছু চিন্তা করলে এখনই হবে না, বাট প্রায়োরিটি সেট করে তাই যদি কাজ করে, যেমন প্রিমিয়ার লিগের ব্যাপারে হি ইজ ভেরি সিরিয়াস যে এটা করতে হবে। প্লেয়াররা খেলতে পারছে না, তাদের আর্থিকভাবে তারা আছে, তাও খেলাটা হচ্ছে, সবচেয়ে বড় খেলাটা হচ্ছে না। তো এইটা একটা কনসার্নের জায়গা ওর। এসে যেটা করলো, প্লেয়ারদের ম্যাচ ফিজ এগুলো নিয়েও কাজ করলো, যেটা প্রয়োজন ছিল। তামিমের প্রশংসা করলেও সাবেক দুই বোর্ড প্রেসিডেন্টকে তুললেন কাঠ করায়। বিশেষ করে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে দায়ী করেছেন আমিনুল ইসলাম বুলবুলকে। যেমন আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে পারিনি, এটা ওনার ফাইট করা উচিত ছিল, আমি যেটা মনে করি। এবং ওনার সরকারকে বলা উচিত ছিল তাহলে যে যদি আমরা ওয়ার্ল্ড কাপ না খেলি তাহলে আমি রিজাইন করবো। ওনার এইটুকু গার্ডস দেখানো উচিত ছিল এটলিস্ট। দায়িত্ব গ্রহণের পর থেকে বিসিবিতে ব্যস্ত সময় কাটছে তামিমের। ঘরোয়া ক্রিকেট নিয়ে নিচ্ছেন একের পর এক বড় সিদ্ধান্ত। বাড়ানো হয়েছে নারী ও পুরুষ ক্রিকেটারদের পারিশ্রমিক। অচলাবস্থা কাটছে ঢাকা লিগের। সিদ্ধান্ত গ্রহণের বেলায় আমিনুলের চেয়ে তামিমকে এগিয়ে রাখলেন সাবেক এই পরিচালক। এর আগেও প্রিভিয়াসলি দুটা সিনিয়র ক্যাপ্টেন আমাদের বোর্ড প্রেসিডেন্ট হয়েছিলেন, ফারুক ভাই এবং বুলবুল ভাই। দুজনে অনেক এক্সপিরিয়েন্স, তারাও ক্রিকেটার, ভালো মানুষ, ভালো ক্রিকেটার ছিলেন। তারা কেন পারেন নাই বা কোন দিকে তারা আটকে ছিলেন, কেন বা ডিসিশন নিতে পারেন নাই, না কী হয়েছে আমি জানি না। বাট আমি মনে করি যে তামিমকে ইন্টারিম দায়িত্ব দেওয়া আছে, তাই মনে হয় ডিসিশন নিতে পারবে এবং সবার সাথে মিলেই সে কাজ করতে পারবে, এবং তামিমের ইচ্ছাটাও সেটা। কোন ভূমিকায় সুজন বিসিবিতে ফিরবেন তা এখনও নিশ্চিত নয়। নির্বাচনে জয়ী হলে ফিরতে পারেন পরিচালক হিসেবে। এর আগে জাতীয় দলের টিম ম্যানেজারের দায়িত্বে কাজ করেছেন। সমালোচনা আছে, তবে ক্রিকেটে তার অভিজ্ঞতা দেশের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হতে পারে তামিমের বোর্ডের জন্য। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। নিউজিল্যান্ড সিরিজেও মিরপুরে স্পোর্টিং উইকেট বানানোর পরিকল্পনা বিসিবির নতুন গ্রাউন্ডস কমিটির। শনিবার চট্টগ্রাম স্টেডিয়াম পরিদর্শন করে দ্রুতই সেখানে সব সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। এছাড়া পূর্বাঞ্চলের মাটি চুরির ঘটনা আবারও তদন্ত করে সিদ্ধান্ত নেবে বর্তমান বোর্ড। পর্যবেক্ষণ করে গত বোর্ডের সময় নেওয়া 100 উইকেটস পরিকল্পনা ও বাস্তবায়নের ইচ্ছা আছে বলে জানান বাবু। কদিন আগে তামিম ইকবালের নেতৃত্বে বিসিবিতে গঠন হয়েছে অ্যাডহক কমিটি। নতুন এই কমিটির সামনে প্রথম চ্যালেঞ্জ নিউজিল্যান্ড সিরিজ। ম্যাচ ভেন্যু চট্টগ্রামের আউটফিল্ডের বেহাল অবস্থা। সব সমস্যা নিয়ে এদিন আলোচনায় বসে নতুন গ্রাউন্ডস কমিটি। পাকিস্তান সিরিজে মিরপুর দেখেছে স্পোর্টিং উইকেট, ক্রিকেটাররাও দেখিয়েছে তাদের নৈপুণ্য। নিউজিল্যান্ড সিরিজে কেমন হবে মিরপুরের উইকেটের চরিত্র? চট্টগ্রাম স্টেডিয়াম নিয়েও কি সিদ্ধান্ত নিল নতুন কমিটি? নিউজিল্যান্ডের সাথে যেহেতু খেলা, আমরা অবশ্যই আমাদের যেহেতু হোম গ্রাউন্ড, আমরা যে হোমে তো খেলা হলে বুঝিনি আমাদের খেলোয়াড়দের বা আমাদের কিছু চাহিদা থাকে। আমরা চাই একটা সুন্দর উইকেট হবে, যে উইকেটে নিউজিল্যান্ডের প্লেয়াররাও খেলে স্বাচ্ছন্দ্য ফিল করবে। ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য যে সমস্ত গ্রাউন্ডগুলি সিলেক্ট করা হয়েছে সেগুলির কি কন্ডিশন, কি কি প্রয়োজন আছে সেগুলির ব্যাপারে আমি আগামী 2 দিনের ভিতরে রিপোর্ট দেওয়ার জন্য আমি বলেছি, এবং রিপোর্ট পাওয়ার পরে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। এদিকে বুলবুলের বোর্ডে পূর্বাঞ্চলের মাটি চুরি নিয়ে আলোচনা হয়েছে, অনেক তদন্ত রিপোর্টও জমা পড়েছে। সেই চুরি নিয়ে কি পদক্ষেপ নেবে বর্তমান অ্যাডহক কমিটির গ্রাউন্ডস ডিপার্টমেন্ট? আসলে কি ঘটনা ঘটেছিল সেই সত্য উদ্ঘাটনের চেষ্টা করবো ইনশাল্লাহ। ডেফিনেটলি 5ই আগস্টের পরে গ্রাউন্ডসগুলিতে কি হয়েছে, ভেন্যুগুলিতে কি হয়েছে সবগুলি আমরা খতিয়ে দেখব। তাছাড়া আগের গত 15-16 বছর যে ঘটনাগুলি ঘটেছে সেগুলি আমরা খতিয়ে দেখব। গেল বোর্ডে পাইলটের গ্রাউন্ডস কমিটি প্রত্যন্ত অঞ্চলে ক্রিকেট ছড়িয়ে দিতে হাতে নিয়েছিল 100 উইকেটস করার পরিকল্পনা। তার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নতুন চেয়ারম্যান। পর্যবেক্ষণ করে এই পরিকল্পনা বাস্তবায়নের ইচ্ছা আছে বর্তমান বোর্ডের। প্রত্যন্ত অঞ্চল থেকে যদি খেলোয়াড় তুলে আনতে হয় তাদেরকে ফ্যাসিলিটিসটাও এনশিওর করতে হবে, অর্থাৎ একটি মাঠের পাশাপাশি উইকেটটা যাতে একেবারে ভালো স্ট্যান্ডার্ড হয় সেটাও ব্যবস্থা করতে হবে। 100 উইকেট প্ল্যান যেটা পাইলট করেছে এটা একটি ভালো উদ্যোগ। যদি আমরা দেখবো, আগে খতিয়ে দেখবো যে এগুলি কোথায় কোথায়
কোথায় করার উদ্যোগ নেওয়া হয়েছিল, সেটা দেখার পরে আমরা এটা সিদ্ধান্ত নেব যে এগুলি করা প্রয়োজন আছে কি না। 3 মাসের মেয়াদে বিসিবিতে এই অ্যাডহক কমিটি। এই সময়ের মধ্যেই খুলনা বগুড়া স্টেডিয়াম সংস্কারের কাজ শুরু করার পরিকল্পনার কথা জানান নতুন চেয়ারম্যান। সবগুলি কমপ্লিট করতে পারবো বলে আমি। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। তবে আজকের মতো দুঃখ নিয়ে আমরা ওয়াক আউট করছি। আসসালামু আলাইকুম। রাজনৈতিক সমঝোতা ভঙ্গের অভিযোগে ওয়াকআউট বিরোধী দলের। ছুটির দিনে রেকর্ড 25টি বিল পাস। আইন হতে যাচ্ছে সাইবার সুরক্ষা সংশোধন, সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অর্থ বিল। ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরি করে ভোক্তাকে জিম্মি। পুরনো কৌশলে দাম বাড়ানোর পায়তারা। চাহিদার তুলনায় সরবরাহ অর্ধেকেরও কম। আমদানিকারক ও ডিলারদের দোষারোপ। এবং কমছেই না হামের প্রকোপ। 24 ঘন্টায় 4 শিশুর মৃত্যু। সুস্থ হওয়ার তুলনায় আক্রান্তের হার প্রায় দ্বিগুণ। একদিনে হাসপাতালে ভর্তি 1300-এরও বেশি। ঢাকার বাইরে বাড়ছে রোগীর চাপ। এই ছিল প্রবাসের সময়। সঙ্গেই থাকুন সময়।